তিনি 108 কন্যার বাবা। তো 108 জন জামাই এবং কন্যা আপনার আছে এখন নাকি? জি আলহামদুলিল্লাহ। এমনিতে একটা বিয়েতে আপনি সাধারণত কত খরচ করেন? কোনো বিয়ে 20,000-এও হয়ে যায়, আবার কোনো বিয়ে 4 লাখেও হয় না। আপনার নাতি নাতনির সংখ্যা কত এখন? 152। ও চাইনিজ কোড়াল আমার সামনে লাগালো, আমার এই পায়ে কোপ মারলো, বাম পায়ে। জীবনের সাথে আমাকে যুদ্ধ করতে হয়েছে, পরিবারের সাথে যুদ্ধ করতে হয়েছে। আমার তো সুন্দর জীবনযাপন দরকার নাই, আমার কবরের জিন্দেগিটা যেন সুন্দর হয়, এইটা আমার দরকার। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের আরেকটি পর্বে। আজ আমরা কথা বলবো একজন অন্যরকম মানুষের সাথে। তিনি আসছেন সুদূর নাটোর থেকে। তিনি হচ্ছেন রুহুল আমিন রুবেল। পেশায় একজন ব্যবসায়ী হলো তিনি পরিচিতি পেয়েছেন একজন মানবিক মানুষ হিসাবে। তিনি আশ্চর্য হবেন একটা কথা শুনলে, তিনি 108 কন্যার বাবা। 108 কন্যার বাবা কিভাবে হলেন তিনি, সেই গল্পই আমরা আসলে তার কাছ থেকে শুনবো। আপনি কিভাবে 108 জন কন্যার বাবা হলেন? যারা শুনছেন এবং দেখছেন, শুভেচ্ছা, অভিনন্দন। জি। আমি যখন অনেক ছোট, হুম। আমার অনুপ্রেরণা আমার মা। জি। আমার মা মানুষকে খুব দিতে পছন্দ করতেন। তো যখন আমার মা, একদিন আমি স্কুলে বের হয়েছি, আমার একটা বৃদ্ধ মা আসলো, ওনার কাছে একটা শাড়ি পরা, যেটা পরারই পরিবেশ নেই। হুম। তো মা ওই শাড়িটা দেখে মানে একটু হতভম্বই হলেন, তিনি খাবার চাচ্ছেন। তো মা তাকে খাবার আগে দিলেন না, মা রুমে গেলেন, গিয়ে মা, আমাদের বাসায় ওই সময় নতুন কোনো শাড়িও নেই। হুম। তো মার যেটা পরা ছিল একটু ভালো শাড়ি, তো ওইটা খুলে মা আরো বেশি পুরান একটা শাড়ি পরে ওইটা ওনাকে পরিয়ে দিলেন। হুম। দিয়ে তারপরে তার খাবার ব্যবস্থা করলেন। হুম। করে মা তাকে বিদায় দিলেন। পরে আমি স্কুল থেকে এসে জিজ্ঞেস করলাম, মা এটা কেন করলেন? সেটা করতে হয় মানুষের জন্য। আচ্ছা, এবার আসি, আপনি যে 108 অসহায় কন্যাকে আপনি বিয়ে দিয়েছেন, এটা কবে থেকে আপনি শুরু করেছেন এবং কিভাবে করছেন? এটা আমার শুরুটা হচ্ছে 2002 সাল থেকে। হুম। আর আমার এটা ফ্লাশিং শুরু হয়েছে 2005 সাল থেকে। শুরুটা ছিল খুবই মজার। হুম। যখন আমি একটা প্রতিবন্ধী মেয়ের খোঁজ পাই। হুম। ওর বাবাটা ছিল, সেও প্রতিবন্ধী। হুম। সে মারা যায়। হুম। তো ওই মেয়েটার বিয়ে দিয়েই আমার সূচনা শুরু হয়। তো তারপরে এরকম 1টা 2টা 3টা করে আস্তে 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 বাড়তে থাকে পরিধিটা। তো এর মধ্যে দেখলাম অনেক আনন্দ। তো একটা সময় মনে হলো, রাত্রে শুয়ে আছি, যে আমি এই পৃথিবীতে খুব বেশি সময়ের জন্য না, হুম। সামান্য সময়ের অতিথি। আমার দাদা আমাকে এত প্রপার্টি দিয়ে গেল, বাবার পরেই তো দাদা। হুম। এভাবে পেয়ে আসলাম, তাহলে কেউ তো কিচ্ছু নিয়ে যায়নি, আমিও তো এই পৃথিবী থেকে কিছুই নিয়ে যেতে পারবো না। তাহলে আমার জন্য কি? তাহলে আমি যখন এই পৃথিবীতে এসেছি, আসার সময় অন্যের হাতে কাপড় পরে এসেছি, আমি ঠিক যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, অন্যের হাতেই কাপড় পরে যাব। তাহলে এটা আমার, এই অট্টালিকা আমার, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা মনে হয় আমার ভুল পথ ছিল। হুম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখলাম। হুম। সে মক্কার শ্রেষ্ঠ ধনী, তার বিবি, হুম। সে তো কিছুই রেখে যায়নি, শূন্য রিক্ত সে কবরে শুয়ে আছে। তাহলে আমি তো ওই রাসূলের উম্মত, হুম। তাহলে আমার জন্য কিছু মনে হয় করার রাইট নাই। এটা করেই শুরু করলাম কার্যক্রম। এটার পরে আমি শুক্রবারে, ফার্স্ট যখন শুক্রবারের আয়োজন করি, প্রথম আয়োজনটা ছিল আমার ওই শোরুমেই। বাজারে কিছু ভিক্ষুক আসে। হুম। তো আমার মনে হলো এদেরকে নিয়ে আজকে খুব ভালোভাবে কিছু খাবো। তো একদিন ওই শোরুমের ওখানে বাজারেই রান্না। তো ওরা প্রায় 60-70 জন, ওদেরকে নিয়ে খেলাম। হুম। তো এই খাওয়াটা ছিল অনেক তৃপ্তিকর, অনেক আনন্দের। তারা খাওয়ার পরে যে, ওই যে মেয়েকে বিয়ে দিয়েছেন তাকে সহ নাকি? নাচছে নাই। না। তো তাদেরকে নিয়ে খেলাম। এরা, কারো পা নেই, কারো হাত নেই, এরম মানুষ আসে, এদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে অনেক তৃপ্তি। তো ওদের ওই মিষ্টি দিচ্ছিলাম যখন, মানে একজনকে বলছি যে আরেকটা নেন, ও আরেকটা নিচ্ছে, আরেকটা নেন, আরেকটা নিচ্ছে, মানে তার কত আকাঙ্ক্ষা ছিল। হুম। তো এটার পর থেকে শুরু হলো যে তাহলে আমার মানুষের জন্য কিছু করা উচিত। তারপরে ক্ষুদ্র পরিসরে প্রথমে আমি 500 গ্রাম করে চাউল শুরু করলাম প্রতি শুক্রবার। হুম।
তো এইভাবে 100, 150, 200 করে লোক হতে শুরু করে। তারপরে ঈদ আসলো, তাহলে ঈদ সামগ্রী, তাহলে ঈদ সামগ্রীর আগে রোজা, রোজাতে কি দেওয়া যায়? তো ইফতারি, ওদের জন্য মুড়ির চিঁড়ার প্যাকেট, গুড়, এগুলো দিয়ে একটা প্যাকেট বানালাম, এটা দিয়ে ওদেরকে দেওয়া শুরু করলাম। তো এরপরে ঈদ আসলো, ঈদের মধ্যে চিনি সেমাই, এরকম করতে করতে আমি তখন ওই লাইভে আসতাম। হুম। তো লাইভে আসার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিয়ে, মানে ফেসবুক লাইভে? জি, ঘরহীন মানুষ, হুম। এরকম খোঁজ পেতাম। তো প্রথম খোঁজ পেলাম মাগুরায়। হুম। মাগুরাতে একটা বৃদ্ধ মা আছে, তার কেউ নেই পৃথিবীতে, কিন্তু তার থাকার মতো কোনো ঘর নেই, পলিথিন দিয়ে থাকতো। হুম। আমি চলে গেলাম মাগুরাতে, গিয়ে আমি নিজে মাথায় করে মাটিও কাটছি ওই মায়ের ঘরে। আমি তার ঘরটা টিনের বেড়া, টিনের ইয়ে দিয়ে ঘরটা নির্মাণ করে দিয়ে আল্লাহ আসার তৌফিক দিল, আসলাম। এরপর থেকে এইভাবেই আমার কার্যক্রমগুলো চলে আসতেছে। এখন ওই একটা, দুইটা, তিনটা করে যখন যেখানে মেয়ের খোঁজ পাই বাংলাদেশের যে কোনো প্রান্তে, আমি ছুটে চলে যাই। হুম। আমি আমার নৈতিকতা, দায়বদ্ধতা থেকে, এটা আজ কেন যেন আমার দায়বদ্ধতা হয়ে গেছে। মানে আপনি মেয়েদেরকে বিয়ে দেন, সেখানে কি কি করেন আপনি? ও, মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় উপস্থিত কিছু বিয়ে হয়, মানে গরিব মানুষের বিয়ে, রাতে হয়তো কথা হলো সকালেই বিয়ে দিতে হবে। হুম। এগুলি সাধ্যের মধ্যে, হুম। যতটুকু ওই সময়ের মধ্যে ব্যাকআপ দেওয়া যায়। আর লেপ, তোশক, খাট, এগুলো তো থাকেই। হুম। আর যখন স্বর্ণের দাম কম ছিল তখন হয়তো কানের একটা, হাতের একটা দিলাম, এভাবে দিয়ে দিতাম। আর যখন স্বর্ণের দাম বেড়ে গেল তখন শুধু কানেরটাই দেয়া হতো। আর জামাইদের জন্য কিছু জিনিসপত্র, যেমন আমার ইলেকট্রনিক্স বিজনেস আছে, ওখান থেকে ইলেকট্রনিক্স সামগ্রী কিছু একটা দেই। কোনো জামাই কর্মহীন আছে, তার জন্য একটু কর্মের ব্যবস্থা করা, তো এভাবে। 108 জন জামাই এবং কন্যা আপনার আছে এখন নাকি? জি, আলহামদুলিল্লাহ। আপনার নিজেরটা সহ 109 জন 9 জন এখন পর্যন্ত। এখন। এখন আগামী সময় আর পাবো কিনা আল্লাহ জানে। আবার আপনার ভাই যেহেতু নাই, তার কন্যাও এখন আপনার কন্যা, আমার মোট কন্যা। 110 জন কন্যার পিতা আপনি এখন। জি, তো এই কন্যাদের সাথে কি আপনার যোগাযোগ আছে এখন? জি, আলহামদুলিল্লাহ। কি ধরনের যোগাযোগ? আমি তো ওদের বাসায় যাই হুম। নিয়মিত। হুম। সব বাসায় যাওয়া ওইভাবে সম্ভব হয় না। হয়তো গেলাম রাজশাহীতে, রাজশাহীতে আমার 2টা মেয়ে আছে, হুম। একটার বাসায় ঢুকে গেলাম। হুম। যেমন গত পরশুদিন ধানইদহ নামে একটা গ্রাম আছে, ওখানে আমার একটা মেয়ে আছে, এটা কি আপনার জেলায়? আমার জেলায়। হুম। তো ওই গ্রামে আমার মেয়ে আছে, তো আমার ওই স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে, ওই প্রোগ্রামে আমাকে অতিথি করা হয়েছে। হুম। তো প্রোগ্রাম শেষে আমি আগে আমার মেয়ের বাসায় গেলাম, আমার নাতিক নিয়ে আদর টাদর করে ঘন্টাখানেক নাতির সাথে আড্ডা দিলাম, হুম। দিয়ে চলে আসলাম। আচ্ছা, আপনি যে এই অর্থ খরচ করেন, এতে তো অনেক অর্থ লাগে। আপনি এতজন মেয়েকে স্বাবলম্বী করেছেন, বিয়ে দিয়েছেন। তো এই অর্থ কি আপনি কিভাবে, এটা কি নিজের অর্থ নাকি কারো কাছ থেকে আমি, অনেক সুন্দর প্রশ্ন। হুম। আমি কখনো কারো কাছ থেকে আজকে পর্যন্ত 10টি টাকাও আশা করি নাই। আর আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখছেন, আমাকে যেন কারো কাছে দ্বারস্থ না করে, এটা আল্লাহর কাছে আমার চাওয়া। আর আল্লাহ পাক আমাকে যতটুকু দিছেন আলহামদুলিল্লাহ, আচ্ছা। এখান থেকেই, হুম। জি। এখান থেকেই আমার মেয়েদের যতটুকু কার্যক্রম এখান থেকেই করি। আচ্ছা, তো আপনার বিজনেস কি? আমার ইলেকট্রনিক্স, এগ্রো ফার্ম, গরুর। আর আমার বাবা যে ল্যান্ড প্রপার্টি রেখে গেছে, এগুলোতে যে চাষাবাদ হয়, এগুলো দিয়েই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনি যে এতগুলো মেয়েকে বিয়ে দিলেন, এর মধ্যে কোন বিয়েটা দিয়ে আপনি খুব বেশি আনন্দ পেয়েছেন, বা আপনার আপনার বেশি ভালো লাগছে? সবগুলোই তো ভালো অনুভূতি। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে রাজশাহী পবার হুম। শ্যামপুরের একটা মেয়ে, নাম নাফিজা। ওটা আমার 61তম মেয়ে। হুম। এই মেয়েটার কেউ নেই, হুম। মানে কেউ নেই। হুম। খালার বাড়িতে মানুষ হয়েছে। যখন এই মেয়েটাকে আমি বিয়ের যোগাযোগ করে যাই, দেখতে যাই, মেয়েটাকে দেখেই কষ্ট লাগছিল। হুম। তোরে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, মা, মন্ত্রী মিনিস্টারের মেয়ে যেমন বিয়ে হয় তোমারটা তেমন হবে। হুম। আল্লাহ আমাকে সে তৌফিক দিয়েছিলেন।
প্রতিটা বিয়ে এমনই চেষ্টা করি, কিন্তু এই বিয়েটা আমার খুব স্মরণীয় বিয়ে। মানে কত টাকা খরচ করছেন এই বিয়েতে? এই বিয়েতে আমার কোনো ওই হিসাব ওইভাবে করা হয়নি, তবে লিমিটলেস। লিমিটলেস, অনেক টাকা খরচ করেছেন। জি। এমনিতে একটা বিয়েতে আপনি সাধারণত কত খরচ করেন? একটা বিয়েতে আমার কোনো বিয়ে 20,000-এও হয়ে যায়, হুম। আবার কোনো বিয়ে 4 লাখেও হয় না। আচ্ছা। মানে পরিস্থিতির উপরে নির্ভর করে যে পরিস্থিতির আসলে। উপর। আচ্ছা, তো আপনার নাতি নাতনির সংখ্যা কত এখন? এখন পর্যন্ত মানে আমার জানা মতে 152, প্লাস মাইনাস হতে পারে আর কি। জি। তা আচ্ছা, এই কাজ করতে গিয়ে যে কোনো ভালো কাজ করতে গেলেও তো নানা রকম বাধা বিপত্তি আসে। তা আপনি কোনো রকম বাধা বিপত্তি, আলোচনা সমালোচনার শিকার হননি? এই কাজ করতে গিয়ে আমি সর্বোচ্চ আলোচনা সমালোচনার শিকার। হুম। আমাকে অনেক লাঞ্ছিতও হতে হয়েছে এই কাজে গিয়ে। এই কাজে গিয়ে আমি সন্ত্রাসীদের আঘাতের সম্মুখীনও হয়েছি। কিরকম? এই ঘটনাটা যদি একটু বলেন। আমার সঙ্গেই থাকতো। আগের দিন রাতে আমরা বাইরে খেয়েছি, পরের দিন সকালে, তার 3 দিন পরে আমার একটা মেয়ের বিয়ে। হুম। তো আমার ওই শোরুমের উপরেই এক্সিম ব্যাংক। হুম। তো ওই ব্যাংক থেকে 20 লক্ষ টাকা উঠবে, ওই ছেলেটা টাকাটা নিয়ে আরেক ব্যাংকে যাবে, হুম। গিয়ে আরটিজিএস করবে। তো ওর মনে কি প্ল্যান ছিল আমি জানি না। তো পরে ও রাতে বললো তাহলে চেকটা আমাকে দিয়ে দেন। তো আমি বললাম স্বাক্ষর করা নেই, সকালে এসে দিচ্ছি। তো সকালে এসছে, ও ভাবছে আমার পকেটে চেক, তো পকেটেই থাকে। তো ও একটা চাইনিজ কোড়াল নিয়ে আসছে। আসলে আল্লাহর রহমত, ও চাইনিজ কোড়াল আমার সামনে লাগালো, আমার এই পায়ে কোপ মারলো, বাম পায়ে, হুম। চাইনিজ কোড়াল দিয়ে। মানে আল্লাহ নিজে হাতে ডাইরেক্ট সেভ করলো, ওই কোড়ালের মাথাটা খুলে গেল, হুম। আমার কোপটা লাগলো না। এরপরে ও আমাকে 3-4টা বাড়ি দিল ওই কোড়ালের যে বাট লম্বা দিয়া। থাকে ওইটা দিয়ে। তারপরে ও পালাই গেল ওখান থেকে, একদম ওপেন ভরা বাজারের মধ্যেকার ঘটনা এটা। মানে আপনার চেক কি নিতে পারছিল? হ্যাঁ, চেক নিছিল। কিন্তু স্বাক্ষর করা ছিল না। না না, স্বাক্ষর ছিল। হ্যাঁ। চেকটা এক্সিম ব্যাংকের ছিল না, মানে এক্সিম ব্যাংকে আমার ফান্ডটা ঢোকার কথা, হুম। কিন্তু আমি বাসায় গিয়ে চেক করে দেখি চেক ফান্ডটা ঢুকছে অগ্রণী ব্যাংকে। হুম। তাহলে ও অগ্রণী ব্যাংক ওখান থেকে 5 কিলোমিটার, এর মধ্যে খবর হয়ে গেছে। হুম। ও ওর মিশনটা সাকসেস করতে পারে না। আচ্ছা, সেদিক থেকে আপনি বেঁচে গেছেন আর কি। আল্লাহ হেফাজতের মালিক। সবচেয়ে বড় প্রাপ্তি যে আল্লাহ এভাবে হেফাজত করতে পারে। আমার তো পা থাকার কথা ছিল না, জীবনও যেতে পারতো। জীবনও যেতে পারতো। অর্থ তো যাওয়ার সম্ভাবনা ছিল, সেটাও যায়নি। কোনোটাই কিচ্ছু হয়। তো আচ্ছা, এতগুলো বিয়ে আপনি দিলেন, 108টা বিয়ে, এবং তো আপনার নিজের বিয়েটা কিভাবে করেছিলেন? ও আমার বিয়েটা আমার বিয়েটা বেশ জমকালোই। আমার বাবা মার পছন্দের মেয়েকেই বিয়ে করা। তো বিয়েটা ওই সময় আমি করতে চাচ্ছিলাম না, আমার বিয়ে করার ইচ্ছাটা কেন যেন হারাই গেছিল। হুম। তো আমার ভাইয়ের খুব জেদ ছিল আমার বিয়ে করতে হবে, আপনার বড় ভাইয়ের? বড় ভাইটা। তো এই মেয়েটাকে আমার ভাই চয়েস করে। হুম। তো বিয়ে হলো। বিয়ে আমরা অনেক বরযাত্রী গেলাম, হুম। অনেক বরযাত্রী গেলাম, গিয়ে বিয়ে টিয়ে করে নিয়ে চলে আসলাম। চলে আসার পরে আহ, আমাদের বাসায় পরের দিন আমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে। ওরাও মনে হয় 3 বাস, ওই যে বড় যে বাসগুলো, ওই বাসে 3 বাস আসলো। হুম। আসার পরে তো ওই গ্রামের একটা বিষয় আছে। হুম। তো ওই যে বিয়ে ফিরনে নিতে আসলে মাছ নিয়ে আসতে হয়। হুম। তো ওই ছোট ছোট মাছ নিয়ে আসছে। হুম। তো আমার আব্বার একটু রাগী এবং সোশ্যাল স্ট্যাটাস সম্পন্ন মানুষ। হুম। তো তার সোশ্যালিটিতে লেগেছে, এই মাছ কেন আনলো। হুম। তো তখন ওই মাছগুলো গ্রামের বাড়িতে বাড়ির উঠান বলে, হুম। মানে বাড়ির উঠানের মধ্যে 4-5টা আছাড় দিল মাছগুলোকে? মাছগুলোকে দিয়ে। মাছগুলো আমার বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরে ফেলে দিল।
তো এর মধ্যে অনেকেই আব্বার যারা ফ্রেন্ড সার্কেল বা দুলাভাই তো হয় আব্বা কারো না কারো, তারা প্রশ্ন এরকম করলেন কেন আপনি? মান সম্মানের ব্যাপার। বললেন না, মাছগুলো ছেড়ে দিলাম বড় হোক। তো তারপরে আমার শ্বশুর বাড়ির লোকজন ওনারা খাওয়া দাওয়া করলো, করে ওনারা চলে গেল, আর আমাদের ফিরনিতে আর যেতে দিল না, আচ্ছা। এবং আমারও যাওয়ার ইচ্ছাটা ছিল না। হুম। তো পরবর্তীতে আমার শ্বশুর খুব দুঃখ প্রকাশ করলো, আমি আর যাইনি। তো পরবর্তীতে আমার আব্বা বলল, প্রজেক্টে গরু আছে, কাল সকালে বের করে একটা জবাই করে দে, সবাই মিলে খাওয়া হবে। হুম। এরকমই আমার বিয়েটা এভাবেই হয়েছে। আচ্ছা, তো আপনার যিনি স্ত্রী, জি। আপনি যে এই এত জনসেবা করেন, এইটার পিছনে অর্থ খরচ করেন, তারপরে এইটা করতে গিয়ে তো অনেক সময়ও দিতে হয়, পরিবারকে তো ওইভাবে সময় দেওয়া সুযোগ কমে যায়। তো এটা নিয়ে ওনার প্রতিক্রিয়া কি? এইটা নিয়ে ওনার প্রতিক্রিয়া খুবই দুঃখজনক ছিল। হুম। মানে এতটাই দুঃখজনক যেটা মেনে নেওয়াটা টাফ ছিল। আমার জীবনের সাথে আমাকে যুদ্ধ করতে হয়েছে, পরিবারের সাথে যুদ্ধ করতে হয়েছে। কিন্তু আমি থেমে যাইনি। আমার মিসেসের তার বাড়ি দরকার, তার সুন্দর জীবনযাপন দরকার। তো আমার তো সুন্দর জীবনযাপন দরকার নাই। আমার কবরের জিন্দেগিটা যেন সুন্দর হয়, এইটা আমার দরকার। আমি তাকে বারংবার বোঝানোর চেষ্টা করছি, লাভ হয়নি। এটা নিয়ে অনেক অশান্তি। এক পর্যায়ে আমি তো রক্ত মাংসের মানুষ, হয়তো রাতে বাড়ি ফিরছি এমন একটা কথা বলছে, আমি হয়তো একটু রাগান্বিত হয়েছি। এটা নিয়ে থানা পুলিশও পর্যন্ত গেছে। আমি প্রোগ্রামে চলে গেছি, সে বাবার বাড়ি চলে গেছে। হুম। আমি এগুলো কোনো কিছুই কখনো কেয়ার করি নাই। আমাকে ছাড়া সে দীর্ঘ 9 মাস আলাদা থাকছে, কিন্তু আমার মেয়েটা আমাকে ছেড়ে কখনো যায়নি। হুম। মানে সে কখনোই মায়ের সাথে যায়নি। মেয়ের বয়স কত তখন, যখন 3 বছর। 3 বছর ছিল? হ্যাঁ। তো যায়নি। তার পরবর্তীতে যখন সে তার ভুল নিজে থেকেই বুঝতে পেরেছে যে আমি ভুল পথে ছিলাম, এখন থেকে আলহামদুলিল্লাহ আর আমি কখন বাড়ি যাচ্ছি, কখন আসছি, আমি কি করছি, তার চাহিদা তো থাকেই সংসারে। তো এখন যা আছে এতেই সে মেনে নিতে পারে। আচ্ছা, পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, জি। তো আপনি আপনি যে বিয়েগুলো দিয়েছেন, এগুলি কোন কোন জেলায় আছে? রাজশাহীতে আছে, বগুড়া আছে, আমার ওখানে কুড়িগ্রাম নামে একটা জায়গা আছে, হুম। ওখানে আছে, গাইবান্ধা আছে, এই জামালপুরে আছে, হুম। তারপরে রংপুর মাহিগঞ্জ নামে একটা জায়গা আছে, ওখানে আছে। এইদিকে হচ্ছে আপনার আহ, কুষ্টিয়ার পরে ঝিনাইদহ, ঝিনাইদহতে আছে। আর এই আমার লালপুরের পরেই ধরে ওটা আল্লাহর দরগা, কিন্তু কুষ্টিয়ার মধ্যে পড়ে। হুম। পাবনাতে আছে, সিরাজগঞ্জে 2টা আছে। তো আচ্ছা, এই অনুষ্ঠান প্রচারের পর তো আপনার কাছে আরো অনেক অসহায় কন্যা বা তার পিতারা বা বিভিন্ন জন যোগাযোগ করবে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, আমি যেন সকলের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দেয় আমাকে। শুধু এটাই না, আমার আল্লাহর কাছে চাওয়ার যদিও আর কিছু নাই, শেষ একটা চাওয়া আছে, যেহেতু আপনার মাধ্যমে কথা বলার সুযোগ পেলাম। আমার জন্য যেন সবাই খাস করে দোয়া করে। আমাদের এই দেশ বাংলাদেশ, হুম। শুধু আমরা যদি গভর্নমেন্টের উপর নির্ভর করে থাকি, এই দেশটার উন্নয়ন সম্ভব না। আমরা যারা আছি সবাই মিলে যদি একটু এগিয়ে আসি, তাহলে এই দেশটা উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না। আমার শেষ ইচ্ছা আছে, আমার মানে 10 হাত রাস্তা হলেও যেন আমি কার্পেটিং আমার অর্থায়নে করতে পারি। আমার স্বপ্ন ছিল ব্রিজ করা, এটা আল্লাহ করাইছে। আমি ব্রিজটা করতে পেরেছি। কিছু ইটের রাস্তা করা, এটাও আল্লাহ করিয়েছে। আর আমার দাদাই ওই সময় অনেক মানুষকে বাড়ি করে থাকতে জমি দিয়ে গেছে, রেজিস্ট্রি করে নাই, জাস্ট ওরা এমনিই থাকে। হুম। এটা এই স্বপ্নটা বাস্তবায়ন হয়ে আছে। হুম। এখন শেষ একটাই আল্লাহর কাছে যে আমার মৃত্যুর আগে আমি যেন 10 হাত রাস্তা কার্পেটিং রাস্তা করে যেতে পারি।
এবং সেই সাথে সকলের প্রতি আমার একটাই চাওয়া, যারা বিত্তমানরা আছেন এই সমাজে তারা যদি সবাই একটু এগিয়ে আসে, এই দেশটা মনে হয় অনেক সুন্দর হতো। আমার সোনার বাংলা আসলে সোনার বাংলাতেই ফুটে উঠতো। আচ্ছা, আপনি যে কথা বললেন অনেকটা রাজনীতির গন্ধ এর মধ্যে আছে, যদিও আপনি এটা আবেগ থেকেই বলেছেন। তো সমাজসেবা যারা করে তাদের দেখি রাজনীতিতেও তাদের আগ্রহ থাকে। ওই আপনার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে বা ভীষণ আমার মিশন আছে নাকি? আমি কোনোদিন রাজনীতিতে জড়াবো এই স্বপ্ন দেখি নাই, আর রাজনীতি করব এই আশাও আমার নাই। হুম, তবে আমাকে টানা হয়েছে অনেকভাবে, হুম, বিভিন্নভাবে টানা হয়েছে। আমি কোনোটাতেই কখনো জড়াই নাই। আর দোয়া করবেন আল্লাহ যেন এর মধ্যে আমাকে না নেয়, কারণ আমার মা মারা যাওয়ার সময় আমি আমার মাকে কথা দিয়েছি আমি কোনোদিন রাজনীতিতে জড়াবো না। আমার জন্য আমি তো যোগ্য না। আমি রাজনীতি করলাম, আমার ইউনিয়নে আমি যদি কিছু করি, হুম। তো আমি তো মানুষকে দিতে পারবো না সঠিকভাবে। তাহলে আমি তো যোগ্য না, আর অযোগ্য লোক ওই জায়গায় গিয়ে তো কিছু করতে পারবে না। আমার সেই যোগ্যতাই নেই, তাহলে আমি কি দিয়ে রাজনীতি করবো? বোঝা গেল যে আপনি রাজনীতি সম্পর্কে আপনার আগ্রহ নাই। জনাব রুহুল আমিন রুবেল, আপনার স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, আপনি আরো বেশি মানুষের সেবায় কাজে আসতে পারেন, সেই প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক, রুহুল আমিন রুবেল এর বক্তব্য শুনছিলেন, তার কথা শুনছিলেন, তার স্বপ্ন শুনছিলেন, তার কর্ম সম্পর্কে বিস্তারিত তিনি বলেছেন। তিনি ১০৮টা অসহায় কন্যাকে পাত্রস্থ করেছেন এবং তার অর্থ সব নিজের ব্যবসার অর্থ থেকেই যেটা তিনি সংকলন করেছেন। ভবিষ্যতে তিনি আরো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা তিনি করতে চান। শুধু কন্যাদের বিয়ে নয়, পরবর্তীতে তাদের সাথে যোগাযোগও রাখছেন, জামাই নাতি-নাতনিদের সাথেও তার যোগাযোগ আছে, রক্ষা করে চলছেন এবং এর বাইরেও নানাবিধ সমাজ কল্যাণমূলক কাজের সাথে তিনি যুক্ত আছেন, মানব সেবায় তিনি নিয়োজিত আছেন। এই রুহুল আমিন রুবেলের দৃষ্টান্ত অনুসরণ করে বিত্তবানরা যদি এগিয়ে আসেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে দেশটা এখন যেমন আছে তার চেয়ে অনেক বেশি সুন্দর হবে, সে কথাই তিনি বলছিলেন। তো এই কথা বলে আজকের মতো শেষ করছি। শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে প্রত্যাশা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।